7 বছর পর মা ছেলের আবেগঘন মিলন, চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া। হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত, জানে না বাংলাদেশ সরকার। গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ব্যাংক লুটপাটের রেকর্ড হাসিনার, 3 গভর্নরের আমলে বেশি অর্থ তসরুপ। পাঠ্য বই নিয়ে অনিশ্চয়তা কাটেনি, এখনো ছাপার বাকি 30 কোটি। ঘন কুয়াশা থাকবে আরও 3 দিন, শীতজনিত রোগের পাশাপাশি রোটা ভাইরাসের প্রকোপ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ সময় বুধবার বেলা 3টার দিকে তিনি লন্ডনে পৌঁছান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সে সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে তাকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান তারেক রহমান। শাহেদ শফিকের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। দীর্ঘ প্রতীক্ষার পর এলো সেই মুহূর্ত। অর্ধযুগের বেশি সময় পর মাকে কাছে পাওয়ার এক আবেগঘন মুহূর্ত। এভাবেই এতগুলো বছর পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখে জড়িয়ে ধরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রীর পরিচয় ছাপিয়ে তখন শুধুই মমতাময়ী মা। বুধবার বাংলাদেশ সময় দুপুর 2:55 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে আসেন বড় ছেলে তারেক রহমান, সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে সরাসরি তাকে নিয়ে যাওয়া হয় সেন্ট্রাল লন্ডনের ডেভনশায়ার প্লেস ও মেরিলেবন সড়কে অবস্থিত বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে। গতকাল রাত 12:15টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার আমিরের পাঠানো বিশেষ বিমান রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিএনপি চেয়ারপারসন। এর আগে চিকিৎসার জন্য সর্বশেষ 2017 সালের 15ই জুলাই লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন। দর্শক, লন্ডন ক্লিনিক থেকে যুক্ত হচ্ছেন সাংবাদিক শাহেদ শফিক। শাহেদ, আমাকে শুনতে পাচ্ছেন? শাহেদ, খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে ডাক্তারদের বক্তব্য আপনি জানতে পেরেছেন কি? যেটা বলেছেন, আমাকে কি শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি। রিতা, আপনি যেটি বলেছেন যে যুক্তরাজ্য বিএনপি, আপনি যেটি বলেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে যুক্তরাজ্যের স্থানীয় সময় 9টায় যুক্তরাজ্যের হিথ্রো এয়ারপোর্ট বিমানবন্দরে অবতরণ করেছেন। সেখানে তাকে হিথ্রো এয়ারপোর্ট কর্তৃপক্ষ ভিআইপি প্রটোকল দিয়েছেন। তিনি ভিআইপি গেট দিয়ে পরে বের হয়েছেন। তার আগে তিনি যখন এয়ারপোর্টে অবতরণ করেছেন, তাকে তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে সেখানে রিসিভ করেন। সঙ্গে তার স্ত্রী ও তার মেয়ে ছিল সেখানে। এছাড়া বিএনপির স্থানীয় কয়েকজন সিনিয়র নেতাকর্মীরাও সেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন। তো আপনি যেটা জানেন যে সুদীর্ঘ 7 বছর পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমানের সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে, এই মিলন অনুষ্ঠিত হয়েছে। তার এই মিলনকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকেই ভোর রাত থেকেই হিথ্রো এয়ারপোর্টে বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু সেখানে উপস্থিত হয়। যদিও বিএনপি থেকে কঠোরভাবে বলে দেওয়া হয়েছে যেহেতু চেয়ারপারসন অসুস্থ, তার অসুস্থতার কথা বিবেচনা করে সেখানে যাতে কেউ সেখানে অবস্থান না করে। তো আপনি যেটা বলেছিলেন যে তার স্বাস্থ্যের বিষয়ে এখনো পর্যন্ত কোনো ডাক্তার বা তার ব্যক্তিগত সহকারী বা কেউ কোনো কিছু এখনো আমাদেরকে বা মিডিয়াকে এখনো জানাননি।
তো আমরা সে কারণে তার এখানে ভর্তি বা ওইসব বিষয় কোন পর্যায়ে রয়েছে, ডাক্তাররা কি বলেছেন বা কি হবে, সেটি এখনো ওইভাবে আমরা আপনাদেরকে জানাতে পারছি না। যখনই জানাবো, আমরা জানতে পাবো, তো তখনই আমরা আপনাকে জানাবো। তো আপনাকে যেটা আমাদের দর্শককে যেটা বলতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসনকে তার পুত্র তারেক রহমান সহ এয়ারপোর্টে অবতরণ করার পরপরই কিন্তু তাকে সেখান থেকে সেন্ট্রাল লন্ডনের লন্ডন ক্লিনিক নামক যে হাসপাতালটি রয়েছে, ঐতিহ্যবাহী হাসপাতাল, প্রায় 100 বছরের পুরনো হাসপাতাল, সেই হাসপাতালে তাকে সেখানে কিন্তু ভর্তি করানো, সেখানে নিয়ে আসা হয়েছে। আমরা দেখেছি তার গাড়ি বহর কিন্তু সেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছে, সেখানে তিনি বর্তমানে রয়েছেন। তো আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে হাসপাতালে ম্যাডাম খালেদা জিয়া ওখানে ভর্তি হয়েছেন, সেই হাসপাতালটি প্রায় অনেক পুরনো। 1932 সালে এই হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়েছে। এই হাসপাতালে ব্রিটেনের প্রয়াত রানী এলিজাবেথ এবং রাজা তৃতীয় সাল সহ তার রাজ পরিবারের ব্যক্তিরাও কিন্তু এই হাসপাতাল থেকে চিকিৎসা নেন। এছাড়া যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডিও কিন্তু এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন, যে কারণেই এই হাসপাতালটির কিন্তু চিকিৎসাগত ঐতিহ্য এবং চিকিৎসাগত গুণগত মান অনেক হাই বলে মনে করছেন সবাই। তো এই হাসপাতালটি কিন্তু যুক্তরাজ্যের একটি প্রাইভেট হাসপাতাল এবং অত্যাধুনিক হাসপাতাল। এই হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানে চিকিৎসা নেবেন। আপনাদেরকে আরো একটা কথা জানিয়ে রাখি, আমরা এর মধ্যে কিন্তু বিএনপির স্থানীয় যে সিনিয়র নেতারা রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু বেশ কয়েকটা কর্মসূচি হাতে নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য, যেহেতু তিনি অন্যান্য বছরের মতো এবছর তাদের সঙ্গে হয়তো সভা সমাবেশ বা মত বিনিময় বা কোনো কিছুতেই মিলিত হতে পারছেন না। তো সেজন্য তারা আবার ম্যাডাম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বা চিকিৎসার উন্নতির জন্য, স্বাস্থ্যের উন্নতির জন্য তারা দোয়া কামনা করে কর্মসূচি ঘোষণা করেছেন। যুক্তরাজ্যের প্রতিটি মসজিদে এবং প্রতিটি মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হবে। তো আমরা আসলে দীর্ঘদিন, আমি আজকে গত কয়েকদিন ধরে এখানকার স্থানীয় শাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেটা জানতে পারলাম, খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে এখনও চিকিৎসকরা কিছু জানাননি। আমরা পরবর্তীতে আবারও তার সঙ্গে যুক্ত হব। লন্ডনে হিথ্রো বিমানবন্দরে আশেপাশে তাপমাত্রা এখন -1। বাইরে সামান্য বৃষ্টি, মা ছেলে মিলনের জন্য হঠাৎ করে উষ্ণ হয়ে গেল পুরো পরিবেশ। দীর্ঘ 7 বছর পর মা ছেলে পাশাপাশি জিয়া পরিবারের 3 প্রজন্মের মহামিলনের সাক্ষী হল হিথ্রো বিমানবন্দর। আবেগঘন সেই মুহূর্তটি তুলে ধরছেন দীপু শিকদার। মায়ের জন্য প্রতীক্ষার অবসান একমাত্র সন্তানের। মমতাময়ী সেই মাকে ছেলের আলিঙ্গন। মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য বিশেষ একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডনের স্থানীয় সময় সকাল 9টা 5 মিনিটে খালেদা জিয়াকে বহনকারী বিমানটি হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়। সে সময় উন্মুখ হতে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তাকে বরণ করে নেন। সঙ্গে ছিলেন জিয়া পরিবারের অন্য সদস্যরা। এ যেন জিয়া পরিবারের 3 প্রজন্মের মহামিলন। এর মধ্যে অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। নানান রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হলো। 2017 সালের পর তার আর বিদেশ সফর হয়নি, সরাসরি দেখাও হয়নি ছেলে, পুত্রবধূ বা নাতনির সঙ্গে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ছেলে তারেক রহমানকে সাথে নিয়েই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির নেতারা। তারা বলছেন, ভারত গণহত্যাকারী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে দেশটির গণতন্ত্রকে অবমূল্যায়ন করছে। বিস্তারিত মাহিলা ইসলামী রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে সমাবেশে যোগ দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। মা ছেলেকে নিয়ে বাংলাদেশে আসবে, কেউ ঠেকাতে পারবে না তার জনপ্রিয়তা। রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত পরিবারের সাথে সাক্ষাৎ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সে সময় তিনি বলেন, ভারতে আশ্রয় নেওয়া হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি। হত্যাকারীকে গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান,
এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। পাঠ্য বই ছাপার সাথে হাসিনার ঘনিষ্ঠজনেরা জড়িত অভিযোগ করে তিনি বলেন, নতুন বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টার মন্তব্য দায় এড়ানো। শেখ হাসিনা কি করেছেন? আমাদের মুদ্রণ শিল্পকে ধ্বংস করে তিনি ভারতের কাছে বই ছাপাতে দিতেন। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ফেরত পাঠানোর চাপের মধ্যেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। বিচারের জন্য তাকে ঢাকা ফেরত চাইলেও তার ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। আফসানা লীলার ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তিনি এখন দিল্লির একটি সেফ হাউসে অবস্থান করছেন। এরপর থেকেই বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে এরই মধ্যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানিয়েছেন হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর কাজটি করেছে ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছে লোকাল ফরেনার্স রিজিওনাল অফিস FRRO। এর আগে গত 23 ডিসেম্বর শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে একটি চিঠি দেয় বাংলাদেশ। চিঠি পাওয়ার কথা নিশ্চিত করলেও এখনো জবাব দেয়নি নয়াদিল্লি। গত 3 জানুয়ারি হিন্দুস্তান টাইমস জানায়, ভারত সরকার হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য বাংলাদেশের অনুরোধ সাড়া দেবে এমন সম্ভাবনা কম। দেশটির কর্মকর্তাদের দাবি, বিষয়টি এগিয়ে নিতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেনি ঢাকা। গেল সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। তার পরের দিন গুম ও জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করা হয়। এমন পরিস্থিতির মধ্যেই মোদী সরকার হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে ভারতের শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়ে সরকার এখনও কিছু জানে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নিজ মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এটা আগে জানতাম না, পত্রিকা দেখে জেনেছি, এটুকুই। আসলে আমার কিছু বলার নেই। পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া জালিয়াতির দায়ে ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খানের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা তাসনিম। রাজধানীর পূর্বাচলে অবৈধভাবে 60 কাঠা প্লট বরাদ্দের অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা সহ পরিবারের 6 জনের বিরুদ্ধে 26 ডিসেম্বর অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। অভিযোগে বলা হয়, গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের যোগসাজশে 2022 সালের 3 আগস্ট হাসিনা পরিবারের 6 সদস্য 10 কাঠা করে প্লট নিয়ে নেয়। নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক জানান, শেখ হাসিনা ও তার পরিবারের প্লট গ্রহণে অনিয়মের প্রমাণ পেয়েছে অনুসন্ধানী দল। রাজুকের পূর্বাচল প্রকল্পের 60 কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই ভালো কিছু তথ্য দিতে পারবো। এদিকে নিয়োগ বাণিজ্যের অভিযোগে ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ওয়াসার নিয়োগ সংক্রান্ত আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এছাড়া ইসলামী ব্যাংকের চট্টগ্রামের জুবলি রোড শাখা থেকে 993 কোটি 70 লাখ টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের ছেলে সহ 54 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এখানে এস আলমের 2 পুত্র এবং তার 2 ভাই সহ 54 জন কর্মকর্তা কর্মচারী জড়িত রয়েছেন। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। ব্যাংক লুটের বিশ্ব রেকর্ড ভেঙেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আমলে মাফিয়া কায়দায় সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ব্যাংক ব্যবস্থা থেকে লুট হয় অন্তত 20 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 2.5 লাখ কোটি টাকা। সিস্টেমেটিক এই লুটপাটে মাফিয়া চক্রকে সহায়তা করে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সহ 3 জন গভর্নর।
এস আলম, সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদারের মতো বিতর্কিত ব্যবসায়ীরা ঋণের নামে ব্যাংক ব্যবস্থা থেকে বের করে নেন এই বিপুল অর্থ, যার বেশিরভাগই পাচার হয়েছে। সঞ্জয় অধিকারী রিপোর্ট। 18 মার্চ 2003 মার্কিন সেনারা বাগদাদের সন্নিকটে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ভাবলেন রিজার্ভ সরিয়ে ফেলতে হবে। লরিতে ভরে কেন্দ্রীয় ব্যাংক থেকে $92 কোটি সরিয়ে নিলেন তিনি। পশ্চিমাদের দৃষ্টিতে প্রত্যক্ষভাবে বা হ্যাকিংয়ের মাধ্যমে এটিই বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক লুটের ঘটনা। তবে ঋণের নামে বাংলাদেশের ব্যাংক খাতে গত এক দশকে যা হয়েছে তা অতীতের সব বিশ্ব রেকর্ড ভেঙেছে। সংঘবদ্ধ একটি মাফিয়া চক্র লুট করেছে অন্তত $20 বিলিয়ন মার্কিন ডলার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট 3 জন গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের সময়ে ব্যাংকগুলো অর্থ তসরুফের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। এদের আমলেই রিজার্ভ চুরি থেকে শুরু করে অর্থ পাচারের বড় বড় ঘটনা ঘটেছে। সুপরিকল্পিতভাবে এই টাকাগুলো সরানো হয়েছে। এই 10-12টা ব্যাংক, 10টা ব্যাংক, বিশেষ করে এস আলম তার নিয়ন্ত্রণে যে ব্যাংকগুলো ছিল সেগুলোকে এটা আসলে নিয়ম বহির্ভূত বেআইনিভাবে সেখানে বাংলাদেশ ব্যাংকের যে ভূমিকাটা ছিল ওই সময় সেই ভূমিকাটা তারা পালন করেনি। শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর তদারকিতে ইসলামী ব্যাংক দখলের পর মাফিয়া চক্রের নিয়ন্ত্রক হয়ে ওঠেন সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। ইসলামী ব্যাংকের 1,75,000 কোটি টাকা ঋণের মধ্যে প্রায় 88,000 কোটি টাকা একাই বের করে নিয়েছেন এস আলম গ্রুপের সাইফুল আলম মাসুদ। এছাড়া ইউনিয়ন ব্যাংকের ঋণের 64% বা 18,000 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 60% বা 46,000 কোটি টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের 86% ঋণ একাই নিয়ে গেছে এস আলম। একইভাবে সোশ্যাল ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক এবং ইউসিবিতেও বড় থাবা বসিয়েছে এস আলম গ্রুপ। হাসিনার পতনের পর দেশের যে 12টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, এর 10টির মালিকানায় যুক্ত ছিল বিশ্বের সবচেয়ে কুখ্যাত এই ব্যাংক লুটেরা। গত 10-12 বছরে এই ব্যাংকগুলোকে রাজনৈতিক ভাবে শক্তিশালী যে মালিক পক্ষ ছিল সেখানে, বিশেষ করে আমরা দেখেছি এস আলম গ্রুপ, শিকদার গ্রুপ, এরা একেবারে অ্যাবিউজ করেছে সর্বোচ্চ পর্যায়ে। 70-80% অ্যাসেট মানে লোন ডিফল্টে চলে গেছে। এগুলো ফেরত পাওয়ার সম্ভাবনা খুব কম, কারণ এগুলো বেশিরভাগই টাকাগুলো ওই মালিক পক্ষগুলো নিয়ে পাচার করে দিয়েছে। ব্যাংক ডাকাতদের আর একজন সালমান এফ রহমান। সাবেক প্রধানমন্ত্রী হাসিনার এই উপদেষ্টা ব্যাংক খাত থেকে বের করেছেন প্রায় $5 বিলিয়ন বা 50,000 কোটি টাকা। জনতা ব্যাংকে বেক্সিমকো গ্রুপে ঋণের পরিমাণ প্রায় 25,000 কোটি টাকা, এর মধ্যে 20,000 কোটি টাকা খেলাপির খাতায়। সব মিলে জনতা ব্যাংকের মোট 60,489 কোটি টাকা খেলাপি ঋণের 32%ই সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের। রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, অগ্রণী ও বেসরকারি ন্যাশনাল এক্সিম এবি ইসলামী ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক থেকে সালমান ঋণের নামে লুট করেছেন আরও 25,000 কোটি টাকা। জয় শেখ হাসিনা। ব্যাংক খাতের আরেক মাফিয়া নজরুল ইসলাম মজুমদার। এক্সিম ব্যাংক ও বিএবির এই সাবেক চেয়ারম্যানকে বলা হয় শেখ পরিবারের ব্যাংক খাতের ক্যাশিয়ার। ব্যাংক খাত থেকে চাঁদাবাজি করে হাসিনার তহবিল ভারী করেছেন তিনি। ঋণের নামে নিজেও নিয়েছেন বিপুল অর্থ। সিআইডির তথ্য মতে ব্যাংক থেকে কমপক্ষে 21,000 কোটি টাকা লুট করেছেন নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার। অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন বলছে দেশের ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণ এখন 6,75,000 কোটি টাকা, যা শেখ পরিবার ঘনিষ্ঠ ব্যাংক মাফিয়াদের লুটপাটের ভয়ঙ্কর চিত্র। বাংলাদেশের যারা টাকাটা বাইরে নিয়ে গেছে তাদের কিন্তু কোনো না কোনো লিগেসি এবং তাদের এঙ্গেজমেন্ট কিন্তু এই দেশে আছে। বেনামি সম্পদ এবং তাদের আত্মীয় স্বজনের মাধ্যমেও যে সমস্ত সম্পদ তারা আরোহণ করেছেন কিংবা সেগুলো দিয়ে ম্যানেজ করছেন, সেই জায়গাগুলোতে পর্যন্ত আপনার হাত দিতে হবে। ব্যাংক লুটের মূল পৃষ্ঠপোষক হাসিনা পালিয়ে আছেন ভারতে। মাফিয়া লিডার এস আলম বিদেশে বসে মাঝে মাঝে ফোঁস করছেন, আবার কারো জায়গা হয়েছে জেলে। তবে লুটের অর্থ বেশিরভাগই পাচার হয়ে গেছে। এসব অর্থ ফিরিয়ে আনাই ব্যাংক খাতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। পিলখানা হত্যার পুনঃ তদন্ত সহ 7 দফা দাবিতে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিডিআর পরিবারের সদস্যরা। কেন্দ্রীয় শহীদ মিনারে এই গণসমাবেশে তারা বলেন, পতিত শেখ হাসিনা সরকারের নীল নকশার
অংশ হিসেবেই 2009 সালে পিলখানায় পরিকল্পিত হত্যাযজ্ঞ চালানো হয়। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিডিআর পরিবারের সদস্যরা এই গণসমাবেশের ডাক দেন। গণসমাবেশ থেকে হাজারো কণ্ঠে এভাবে স্লোগান দেন বিডিআর বিদ্রোহে নির্যাতনের শিকার সৈনিক ও পরিবারের সদস্যরা। প্রতিবাদ জানানো হয় হাসিনা সরকারের নানা কর্মকাণ্ডের। তাদের অভিযোগ, পরিকল্পিত এই হত্যাযজ্ঞ বিডিআর বিদ্রোহ হিসেবে চালিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করেছে হাসিনা সরকার। যারা ফ্যাসিস্ট হাসিনার তাবেদার ছিল, যারা আমাদের এই ভাইদেরকে হত্যা করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। দ্রুত চাকরিতে পুনর্বহালের দাবি তাদের। সবার চাকরি ফেরত দেন, আর বিডিআর যারা ইতে আছে, জেলবন্দি আছে, তাদেরকে আমরা মুক্তি চাই। পরে 5 সদস্যের একটি দল 7 দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যায়। ঘোষণা করে মার্চ টু যমুনা। এই মার্চ টু যমুনা শাহবাগ পর্যন্ত আসলে পুলিশ তাদের আটকে দেয়। আমি ট্রেনিং শেষ করেছি 2008 সালের ডিসেম্বর, 2009 সালের ফেব্রুয়ারিতেই এই হত্যাযোগ্য হয়েছে। আমি তো আর কিছুই জানি না। 18,519 জনকে চাকরিচ্যুত করা হয়। আমাদের একটাই দাবি বর্তমান সরকারের কাছে, চাকরিতে যাতে আমাদের সসম্মানে ফিরিয়ে নেওয়া হয়। বিস্ফোরক মামলায় কিছু বিডিআর সদস্য এখনো জেলে আছে। তাদের মূলত কালকে যে একটা রায় হওয়ার কথা, সেটার মাধ্যমে তাদেরকে বেকসুর খালাস দিতে হবে। 2009 সালে বিডিআর সদর দপ্তরে 74 জনকে হত্যার ঘটনায় 139 আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়। যাবজ্জীবন সাজা দেয়া হয় 185 জনকে। আরও 228 জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদের সাজা। খালাস পান 283 জন। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। নতুন বই পাওয়া নিয়ে এখনও অনিশ্চয়তায় শিক্ষার্থীরা। চলতি মাসের মধ্যে বই দিতে না পারলে ছাপাখানা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। প্রাথমিক মাধ্যমিকের 41 কোটি বইয়ের মধ্যে এখন পর্যন্ত মাত্র 11 কোটি বই ছাপানো হয়েছে। আদিত্য মামুনের রিপোর্ট। অক্টোবর থেকে ডিসেম্বর 3 মাস সময় পেয়েও লেজে গোবরে অবস্থা প্রাথমিক মাধ্যমিক শ্রেণীর বই বিতরণে। শতাধিক ছাপাখানাকে সময় বেঁধে দিলেও কাজ হয়নি। তাদের অজুহাত কাগজ সংকট। তাই পাঠ্যপুস্তক বোর্ড আস্থা রাখছে মাত্র 41টি ছাপাখানার উপর। জানুয়ারির 1, 5 আর 20 মোট 3 ধাপে বিতরণের মেয়াদেও বই পাচ্ছে না শিক্ষার্থীরা। প্রাথমিক থেকে দশম শ্রেণীর জন্য প্রয়োজন 41 কোটি বই। প্রাথমিকের 10 কোটি বইয়ের মধ্যে মাত্র 4 কোটি বই ছাপানো সম্ভব হয়েছে। মাধ্যমিকের 31 কোটি বইয়ের মধ্যে মাত্র 7 কোটি বই ছাপানো হলেও সব বই পৌঁছানো যায়নি। তবুও এনসিটিবি আশা করছে চলতি মাসেই বিতরণ করা হবে সব বই। নতুন করে কাগজ সরবরাহ করা হলে জটিলতা কাটবে বলে প্রত্যাশা এনসিটিবির চেয়ারম্যানের। তানাকা, আম্বার এরা কাগজ দিচ্ছে। বসুন্ধরাকে আমরা এবার বাধ্য করেছি যে যাতে তারা কাগজ দেয় এবং তারা রাজি হয়েছে। আমরা এভাবে চেষ্টা করে যাচ্ছি। এই জানুয়ারি মাসের মধ্যে আমরা চেষ্টা করব সকল বই দিয়ে দেওয়ার জন্য। এত কিছুর পরেও ছাপাখানাগুলোর ঢিমে তালে বই ছাপানোকে ষড়যন্ত্র হিসেবে দেখছে পাঠ্যপুস্তক বোর্ড। মুদ্রণের সাথে কাগজের কৃত্রিম সংকট সৃষ্টি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও আছে। সবাই সবার মতো করে লাভের অঙ্ক হিসাব করে তারা কথাবার্তা বলে এবং তারা আয়েসে সময় কাটাতে চায়, যাতে কোনোভাবে একটা জনগণের দাবি তৈরি হয় যে এখনও বই আসলো না কেন। তো এই কথাটা উপরে ভিত্তি করেই আমরা স্বীকার করে নেব যে আপনি বই দেন, নিম্নমানের কাগজে হলেও বই দেন। এই প্রচেষ্টায়, এই চক্রান্তের মধ্যে এনসিটিবি বারবার পড়েছে। কিন্তু এবার যেহেতু এটা পড়তেছে না, তো সুতরাং তারা আরও জোর দিয়ে বলতেছে যে জুনের আগে বই যাবে না। এবং এক্ষেত্রে সরকার অত্যন্ত কঠোর এবং এবার আমরা বইগুলো দেওয়ার পরে যা যা করা দরকার তাই করার পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে বাস্তবতা হচ্ছে 30 কোটি বই ছাপাতে 41টি প্রেসের আরও অন্তত 2 মাস সময় লাগতে পারে। সেক্ষেত্রে কোনোভাবেই চলতি মাসে বই বিতরণ শেষ করা সম্ভব হবে না। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। সকালে কুয়াশা থাকলেও দুপুরের পর দেখা মেলে সূর্যের। এ মাসে একাধিক শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে এবারের শীতে বিগত বছরগুলোর তুলনায় রোটা ভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে বেশি।
মাহতাব মিনহাজ জানাচ্ছেন বিস্তারিত। দেশ জুড়ে আবারও হাড় কাঁপানো শীতের সাথে ঘন কুয়াশা। বুধবার যশোরের তাপমাত্রা ছিল 12.8 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা ঘেরা রাজধানীতে দুপুরের পর উকি দেয় সূর্য। উত্তরের বাতাসের সাথে বেড়েছে শীত। এতে ভোগান্তিতে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। খুবই আমাদের কষ্ট, আমরা খুব গরিব মানুষ, কিভাবে চলবো। গত কয়েকদিন ঠান্ডা ছিল না, খুব ভালো ছিল। আজকে থেকে ঠান্ডার প্রভাব বেশি। এখন মোটামুটি ভালো ঠান্ডা আছে, কুয়াশা, সূর্য এখন উঠে নাই। তাপমাত্রা অনেকটা স্বাভাবিক থাকলেও সূর্যের আলো না থাকায় একটু বেশি অনুভূত হচ্ছে শীত। কুয়াশা কেটে গেলে রোদের দেখা মিলবে, তবে সকাল না, এটা একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানে সূর্যের তাপ বা সূর্যের আলো তীব্রতাটা বাড়তে থাকবে। এমন পরিস্থিতি চলতে পারে আরও 2 থেকে 3 দিন। এরপর রাজধানীতে বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। এই অবস্থাটা আরও 2-3 দিন বিরাজ করবে। এই স্পেলে হয়তো আগামী কালকের পর থেকে হয়তো আমরা একটা মৃদু থেকে মাঝে যারা শৈত্যপ্রবাহর এটা ক্ষণস্থ মানে স্বল্পমেয়াদী একটা শৈত্যপ্রবাহ হয়তো আমরা দেখতে যাচ্ছি, হয়তো কালকের পর থেকে এটা হতে পারে। রাজধানীর হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর পাশাপাশি বেড়েছে রোটা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা, যার বেশিরভাগই শিশু। এই বছরও ডায়রিয়া পেশেন্ট অন্যান্য বছরের শীতের সময় যেরকম বৃদ্ধি পায় সেরকম বৃদ্ধি পেয়েছে। তবে একটা জিনিস যেটা গত 2 বছরের সাথে যদি কম্পেয়ার করি তাহলে এটা 20% বেশি। শীতজনিত রোগ থেকে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। তীব্র শীতের কবলে দেশ, কুয়াশার সাথে বেড়েছে ঠান্ডা বাতাস। দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের, বাড়ছে হাঁপানি, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগ। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 3 দিনের শৈত্যপ্রবাহ শেষে গতকাল পর্যন্ত সারাদিনই উত্তাপ ছড়িয়েছিল সূর্য। এতে স্বস্তি ফিরছিল জনজীবনে। তবে বুধবার সকাল থেকে আবারও ঘন কুয়াশার আড়ালে ঢাকা পড়েছে সূর্য, সাথে হিমশীতল বাতাস। কোথাও কোথাও সূর্যের দেখা মিললেও তা ছিল অনেকটাই ম্লান। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষ। বেশি ঠান্ডায় মিলছে না কাজ, টান পড়েছে জীবিকায়। এই যে কুকরি হয়ে বসে আছি, ভাড়া বুটা নাই, ভাড়া শুনে খালি গাড়ি খালি দৌড়াচ্ছি। তীব্রতা খুব বেশি এবং শীতল বাতাস হওয়ার কারণে মানুষের কর্মকাণ্ডে খুব অসুবিধা হচ্ছে। গরম কাপড়ের অভাবে শীত থেকে বাঁচতে হতদরিদ্রদের ভরসা খড়কুটোর আগুন। খেটে খাওয়া মানুষের ভাই আসলে খুব বিরাট কষ্ট করে। সব জায়গায় দেখেন রোডের সাইডে আগুন জ্বালাচ্ছে, হাত থেকে কোনো রকমের বাজারে আসি খুব শীত। এই হিমেল হাওয়াতে অনেক শীত লাগছে, এজন্য আমাদের সবারই কষ্ট হচ্ছে। এদিকে শীতের দাপট বাড়ার সাথে সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। রোগীর চাপে সেবা দিতে হিমশিম অবস্থা হাসপাতালগুলোর। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বালু মহলের জাহিদ মালিকের রাজত্ব, ঝুঁকিতে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন লাইন। আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। 2.5 লাখ টন উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এবং মিয়ানমার থেকে G2G এর মাধ্যমে 1 লাখ টন চাল আমদানি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সচিবালয়ের সাংবাদিকদের জানান, এ মাসে মিয়ানমার থেকে 1 লাখ টন চাল আসবে, আর 50,000 টন পাকিস্তান থেকে আমদানির আলোচনা চলছে। আসবে ভারত থেকেও। আমদানি করা চাল আসলে এ মাসে চালের দাম আরও কমবে বলে আশা প্রকাশ করেন খাদ্য উপদেষ্টা। 2.5 লক্ষ মেট্রিক টন হচ্ছে আপনার আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র মাধ্যমে, এবং 1 লাখ টন বার্মা থেকে G2G ভিত্তির মাধ্যমে এটা কনফার্ম হয়ে গেছে। আর 50,000 টন পাকিস্তান থেকে আমাদের আলোচনা কনক্লুড হয়েছে, এবং সরকারের তরফ থেকে এখানে যে প্রণোদনাগুলি দেওয়া হয়েছে এতে সকল ধরনের শুল্ক কর প্রত্যাহার করা হয়েছে। দীর্ঘ সময় পর খালেদা জিয়ার চিকিৎসা নিতে বিদেশ যাওয়ায় আবেগ আপ্লুত বগুড়ার তৃণমূল নেতাকর্মীরা। স্বস্তি প্রকাশ করেছেন তারা। বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিহিংসা পরায়ণ হয়ে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা নিতে দেয়নি। বিএনপি নেতাকর্মীরা আশা, সুস্থ হয়ে দেশে ফিরে আবারও দেশের মানুষের গণতন্ত্র উন্নয়নে কাজ করবেন খালেদা জিয়া। বগুড়া প্রতিনিধি আব্দুল কালাম আজাদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। অবশেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডন গেলেন বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
স্বস্তি প্রকাশ করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ এলাকা বগুড়ার নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। আমরা আশান্বিত খালেদা জিয়া উন্নত চিকিৎসা নিয়ে তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারবেন, আর সারা দেশের মানুষ এখন খালেদা জিয়ার জন্য দোয়া করছে। তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে পায়তারা করেছিল তারই বহিঃপ্রকাশ ছিল খালেদা জিয়াকে চিকিৎসা করাতে বিদেশে যেতে না দেয়া। দেশের সবচেয়ে নিকৃষ্টতম স্বৈর শাসক এবং সবচেয়ে বড় ফ্যাসিবাদ বাংলাদেশে ছিল খুনি হাসিনা। তার রোশনালির শিকার হয়েছিল বাংলাদেশের গণতন্ত্রের আপসের নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া। মা ছেলের সাক্ষাতের 7 বছর পরে যে অনুভূতি, এই অনুভূতি সারা বাংলাদেশের মানুষের অনুভূতি। মা ছেলে বাংলাদেশে একসাথে ফিরে আসুক, সারা বাংলাদেশের মানুষের এই প্রত্যাশা। সুস্থ হয়ে আবারও দেশের মাটিতে ফিরে আসবেন গণতন্ত্রের আপসীন নেত্রী খালেদা জিয়া, হাল ধরবেন দেশের উন্নয়নে, প্রত্যাশা বগুড়াবাসীর। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা আপিলের শুনানি শেষ করেছেন। বৃহস্পতিবার থেকে দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই মামলায় শুনানি করবেন। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ পরবর্তী শুনানির জন্য এই দিন ধার্য করেন। এর আগে খালেদা জিয়ার আইনজীবীরা শুনানিতে বলেন, হাইকোর্ট এই মামলায় খালেদা জিয়াকে যে সাজা দিয়েছেন তাতে আইনের মারাত্মক ব্যত্যয় হয়েছে। তারা বলেন, খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে এ রায় দেওয়া হয়। গত বছরে 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়াকে দেওয়া 10 বছরের সাজা স্থগিত করেন আদালত। শেষ বক্তব্য বলেছি মাননীয় আদালত, যেই মামলায় কোনো ম্যাটেরিয়ালস নাই, এভিডেন্স নাই, সেই মামলায় তাকে জেল দেওয়ার পরে আমরা আপিল করে আদালতের দ্বারে দ্বারে ঘুরেছি, কান্নাকাটি করেছি। আমরা কর্তৃপক্ষের কাছেও দ্বারে দ্বারে ঘুরেছি, অনেক কান্নাকাটি করেছি, কিন্তু তার চিকিৎসা মিলে নাই। 3.25 কোটি টাকায় মানিকগঞ্জের শিবালয়ে বালুমহল ইজারা নিয়ে মাসে আয় করছেন প্রায় 12 কোটি টাকা। ক্ষমতার পালাবদল হলেও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জাহিদ মালেকের অনুসারীরাই এখনও নিয়ন্ত্রণ করছেন এই বালুমহল। অপরিকল্পিত খননের ফলে তেওতা ইউনিয়নের কয়েকটি গ্রামের ভাঙন ঠেকানো যাচ্ছে না। পূর্ব ও পশ্চিমাঞ্চলে জাতীয় গ্রিডের বিদ্যুতের 33 কেবি সঞ্চালন লাইনও ঝুঁকির মধ্যে পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন আসিফ সুমিত। আমাদের বাড়ি ওইখানে ছিল, একবার ভেঙে গেছে, ফের এখানে আসছি। আমার স্বামী নাই, 2টা বাচ্চা নিয়ে আমাদের খুব মুশকিল হচ্ছে। শীত মৌসুমে এমন নদী ভাঙন কখনো দেখেনি যমুনা পাড়ের এই বাসিন্দারা। মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া সহ কয়েকটি গ্রামে এমন ভাঙনের কবলে পড়ে ঘর ছাড়া বেশ কয়েকটি পরিবার। তাদের অভিযোগ, নদী থেকে অবাধে বালু উত্তোলনের কারণে এমন বিপত্তি। নদীর পাড়ে শেষ সম্বলের ভিতরে এখন আমরা আছি, এটুকু যদি ভেঙে যায় তাহলে আমাদের আর যাওয়ার কোনো জায়গা থাকবে না। একটা চাপ পড়লেই আমাদের অনেক বাড়িঘর নষ্ট হয়ে যাবে। এইরকম ভাঙ্গন ইয়ার আগে অনেকবার হয়েছে, এটা রোধ করার জন্য অনেক চেষ্টা নিছে। আমার মনে হয় আসল জায়গায় আমাদের এই কথাটাও যায় না। জনবসতির মতো হুমকিতে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাও। দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের জাতীয় গ্রিডের বিদ্যুতের 33 কেবির সঞ্চালন লাইনের পাশ থেকে বালু উত্তোলনে তৈরি হয়েছে এমন ঝুঁকি। প্রতিদিন এখান থেকে ন্যূনতম যে বালু উত্তোলন হয় তার সর্বনিম্ন বাজার দর প্রতি ট্রাকে 3000 টাকা। মাসে আসে প্রায় 12 কোটি টাকা। নদীর মাঝে অবাধেই ড্রেজার বসিয়ে এই বালু উত্তোলন করছে তাকবীর এন্টারপ্রাইজ, যেটির মালিক সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের অনুসারী ও মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার। অভিযোগ রয়েছে এই বালুমহলের টাকা ভাগাভাগি করেন মানিকগঞ্জের সাবেক 3 আওয়ামী লীগ এমপি। 5 আগস্টের পর গা ঢাকা দিলেও প্রায় 150 কোটি টাকার ব্যবসায় তাদের প্রভাব রয়েছে এখনো। আওয়ামী লীগের যে প্রভাবশালী যে যারা ছিল নেতা, এমপি, মন্ত্রী, তারা এই ডিজার গুনে চালাইছে। এম জাহিদ, মানিকগঞ্জের এই জাহিদ মালেক স্বপন, মমতাজ,
এই সমস্ত লোক এখান থেকে এই বালিমহল থেকে বার্তা পাইতো। ছাত্র জনতার আন্দোলনে নৌ পুলিশের ফাঁড়ি পুড়ে যাওয়ার পর এখানে বলা যায় অরক্ষিত যমুনা নদীর জলসীমা। নিজেদের বসতভিটা বাঁচাতে জেলা প্রশাসনের কাছে চিঠি দিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা। তারা যদি সরকারি নির্ধারিত জায়গার বাহিরে গিয়ে বালু উত্তোলন করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের কর্মকর্তাগণ, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত অভিযান চালাচ্ছে পদ্মা, যমুনা বা অন্যান্য স্থানীয় নদীতে। স্থানীয় প্রশাসনের সীমাবদ্ধতা আর বালু খেকোদের হাত থেকে স্থায়ী নিস্তার পেতে বিভাগীয় কমিশনার সরকারের বিদ্যুৎ ও জ্বালানি, নৌ পরিবহন, পরিবেশ মন্ত্রণালয়কেও চিঠি দিয়েছেন ভাঙন কবলিত মানুষেরা। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা। 5 আগস্টের পরে ঢাকা মহানগর পুলিশের মনোবল ভেঙে পড়ার ফলে তাৎক্ষণিক কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্রাবের বার্ষিক সাধারণ সভায় তিনি দাবি আদায়ে রাজপথ দখল করে জনভোগান্তি সৃষ্টি না করে খোলা মাঠ কিংবা সভাস্থল বেছে নেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, রাজপথ দখলের কারণে রাজধানীর ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায়। বিশেষ করে মিরপুর, এয়ারপোর্ট, রামপুরা রোডে বেশি সমস্যা দেখা দেয়। মনে করে যে রাজপথ বন্ধ করে দিলে, দখলে নিলে তাদের দাবি দেওয়াটা দ্রুত আদায় হবে বা সমস্যার সমাধান হবে। আপনারা দাবি দেওয়ার ব্যাপারে খোলা মাঠ, অডিটোরিয়াম, সভাস্থল বেছে নিন এবং যথাযথ কর্তৃপক্ষকে সেখানে ডেকে টেবিলে সমস্যার সমাধানের চেষ্টা করুন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। টানা সপ্তমবারের মতো সিএসডি অল্টারনেটিভ ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করেছে মোজো ও স্পিড। বেভারেজ ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি লাভ করেছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজের এই কোমল পানীয়। রাজধানীর তেজগাঁওয়ের প্রধান কার্যালয়, ধামরাওয়ের AFBL কারখানা এবং বাংলাদেশের 64 জেলার আকিজ ফুড অ্যান্ড বেভারেজের সকল সেলস অফিসে কেক কেটে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অপারেশন ডিরেক্টর সৈয়দ জহুরুল আলম, চিফ মার্কেটিং অফিসার মাইদুল ইসলাম, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার SM মেহেদি আল সিরাজি, ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 2006 সালে মোজোর যাত্রা শুরু হয়। নিত্য নতুন ব্র্যান্ড মার্কেটিং, কমিউনিকেশন ও বিভিন্ন উৎসবে বিশেষ ক্যাম্পেইন করে তরুণদের মাঝে আলোড়ন তৈরি করে এটি। সময় হয়েছে আবার একটি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মারাত্মক বন্যা কবলে সৌদি আরব, মক্কা ও মদিনার রেড অ্যালার্ট জারি। আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তে মৃত পাতিয়া নদীর উন্মুক্ত স্থানে বিএসএফের কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিজিবি জানায়, সোমবার সকালে চৌকা বিওপির বিপরীতে সীমানা ঘেঁষে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। বিজিবির তীব্র আপত্তির মুখে সেদিন নির্মাণ কাজ বন্ধ রাখে। মঙ্গলবার দুপুরে আবার বেড়া তৈরি কাজ শুরু হলে ফের উত্তেজনা বাড়ে। বিকেলে দুপক্ষের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। এরপর বিএসএফ তাদের অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয় এবং নির্মাণ কাজ বন্ধ রাখে। সীমান্তে যে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 7 বছর পর মা ছেলের আবেগঘন মিলন, চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া। হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত, জানে না বাংলাদেশ সরকার। গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ব্যাংক লুটপাটের রেকর্ড হাসিনার, 3 গভর্নরের আমলে বেশি অর্থ তসরুপ। পাঠ্য বই নিয়ে অনিশ্চয়তা কাটেনি, এখনও ছাপার বাকি 30 কোটি।
ঘন কুয়াশা থাকবে আরও 3 দিন, শীতজনিত রোগের পাশাপাশি রোটা ভাইরাসের প্রকোপ। সক্রিয় সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।